আচ্ছা, এইবার আমরা দেখবো যে একটা যুক্তি যখন আমরা প্রেজেন্ট, এটা তো টেকনিক্যাল জিনিস পড়লাম, হ্যাঁ? আমরা তাহলে এখন দেখবো যে একটা যুক্তি যখন উপস্থাপন করি মানুষের সামনে, তখন একটা যুক্তির মধ্যে কি কি থাকতে হবে, যেটা না থাকলে আসলে মানুষ বুঝবে না আমার যুক্তিটা। এইটাকে একটা সূত্র আছে, এই সূত্রটার নাম হচ্ছে AREL। এটা হচ্ছে অ্যাসারশন, ফর্মালি যখন আমরা উপস্থাপন করব, আর এটা হচ্ছে রিজনিং, আর এটা হচ্ছে এক্সাম্পল, আর এটা হচ্ছে কি লিংক আপ। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। লিংক আপ এটা আপনার যে কোনো স্পিচের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা জায়গায় স্পিচ দিতে দাঁড়াইছেন, কোন একটা জায়গায় রানী এবং রাজার ডেথ নিয়ে আপনি একটা স্পিচ দিলেন। স্পিচটা আপনি এভাবে বললেন যে রানী মারা গেল, রাজা মারা গেল, রানী মারা গেল, উভয়কে খবর দেওয়া হলো। আপনি দাঁড়াইলেন, ধন্যবাদ সবাইকে আমাকে প্রদান করার জন্য, রাজা মারা গেল, রানী মারা গেল, তাদেরকে খবর দেওয়া হলো, বৈশাখ গেল। এইটা আপনার একটা স্পিচ। স্পিচটা কি শুনতে শোনা গেছে ভালো, অ্যাট্রাকটিভ, মজা লাগছে শুনে? মজা লাগে। তাহলে এখানে কি মিসিং আছে যে কারণে রাজা রানী মারা গেছে এবং উভয়কে খবর দেওয়া হয়েছে, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা মজা লাগে? কি মিসিং আছে আপনার স্পিচটাতে? স্পিচ আছে ন্যারেটিভিটি, ইন্টারকানেকশন, লিংক আপ। একটু আগে আমরা সেটা বলছিলাম, প্রিমাইজের মধ্যে আমরা একটা লিংক আপ দেখছি না, যে একটা লিংক হয়ে হয়ে কনক্লুশনে আসবে। এখানেও সেম জিনিসটা অনুপস্থিত, ন্যারেটিভিটি নাই। আচ্ছা, তাহলে এই ন্যারেটিভিটি বা লিংক আপ মানে এই বাক্যটার সাথে এই বাক্যটার মাস্ট একটা কানেকশন থাকতে হবে, এই বাক্যটার সাথে বা এই আইডিয়াটার সাথে এই আইডিয়ার একটা কানেকশন থাকতে হবে, তাই জিনিসটা শুনতে সুন্দর শোনা। আচ্ছা, সেম কথাটাই যদি আমি এভাবে বলি যে রাজা মারা গেল, সেই দুঃখে রানী মারা গেল, এবং উভয়ের ভালোবাসা দেখে দুজনকে একসাথে কবর দেওয়া হলো, জিনিসটা শুনতে আরো ইন্টারেস্টিং শোনা গেছে না? তাই না? তাহলে কেন ইন্টারেস্টিং হলো? কারণ এই আইডিয়াটার সাথে এই আইডিয়াটার একটা কানেকশন আছে। রাজা মারা যাওয়ার সাথে রানী মারা যাওয়ার কানেকশনটা কি? কারণ রাজার দুঃখে রানী মারা গেছে, আর রানী উভয়কে কবর দেওয়া হলো। কেমনে কবর দেওয়া হয়েছে? এই দুজনের মৃত্যুর সাথে কবর দেওয়ার কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে দুজনের ভালোবাসার জন্য একসাথে কবর দেওয়া হয়েছে। এটা ন্যারেটিভিটি, এটা লিংক আপ। আপনি যে কোনো স্পিচ দিতে যান, যে কোনো আর্গুমেন্ট দিতে যান, এই লিংক আপটা অনেক বেশি জরুরি, ন্যারেটিভিটিটা অনেক বেশি জরুরি। আচ্ছা, তাহলে আমি যখন রিজনিং যুক্তি ফর্মালি কোনো উপস্থাপন করতেছি, লিখায়, আমার থিসিস পেপারে, আর্গুমেন্টে, ফেসবুকে লেখার সময় উল্লেখ করতেছি, আমার কি লাগবে? তিনটা জিনিস, AREL, অ্যাসারশন, রিজনিং, এক্সাম্পল এন্ড লিংক আপ। অ্যাসারশন মানে কি? অ্যাসারশন মানে হচ্ছে স্টেটমেন্ট। আপনি বলতে চাচ্ছেন ইসরায়েল ইরান যুদ্ধে জিতবে, এটা হচ্ছে আপনার অ্যাসারশন। এটা দিয়ে আপনি শুরু করবেন, সবাইকে আপনি প্রস্তুত করবেন যে আমি এখন কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, কোন বিষয়ের উপর আমি যুক্তি দিতে যাচ্ছি। আপনি বললেন কি ইরান যুদ্ধে জিতবে, এটা নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন। এরপরে আপনি রিজনিং এর রূপে, এইবার রিজনিং এ গিয়ে আপনি যুক্তিটা বললেন, আপনার প্রিমাইসগুলো বললেন, আপনার কনক্লুশনটা বললেন, বুঝছেন? এই রিজনিং আবার দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ডিডাকটিভ, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। আমরা কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে আলোচনা করব, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ রিজনিং। তারপর আপনি একটা এক্সাম্পল দিলেন, আপনি বললেন যে ইরান যুদ্ধে জিতবে, তারপর আপনি রিজনিং দিলেন যে কেন জিতবে, তারপরে এদিকে একটা ইয়েতে আসেন, তারপর একটা एग्जांपल দিলেন যে ইসরায়েল ইরান কোল্ড ওয়ারের সময় যে কোটা যুদ্ধ হচ্ছে সব কোটা যুদ্ধ জিতছে, ইরান এবং হচ্ছে ইরাক এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটার মধ্যেও জিতছে, একটা एग्जांपल দিলেন। আপনার কথাটা আরো একটু স্ট্রং হলো, তারপর আপনি সবাই গিয়ে লিংক আপ করলেন কিছুর সাথে, আপনার অ্যাসারশনের সাথে। সুতরাং আমরা বুঝতে পারি যে এইবার ইরান যুদ্ধে জিতবে। এই পুরো কথাটা যদি আপনি বলেন, তাহলে ফেসবুকে বলেন, টক শোতে বলেন, মানুষের সামনে দাঁড়ায় বলেন, আপনি লিখেন, অথবা আপনি এটাকে আপনার কোনো থিসিস পেপারে লিখেন, আর্টিকেলে লিখেন, যেখানে লিখেন না কেন, স্ট্রং আর্গুমেন্ট হবে। অধিকাংশ সময় মনে করি যে একটা রিজনিং আর্গুমেন্ট এতটুকু, এটা ঠিক, বাট এই চারটা জিনিস যদি আপনি মেইনটেইন না করেন, তাহলে স্পষ্ট হয় না আপনার আর্গুমেন্ট, আপনার কথাটা স্ট্রং হয়। আমরা অধিকাংশ সময় শুধু রিজনিং, ডিডাকটিভ, ইন্ডাকটিভ আর্গুমেন্টের মধ্যে করে
করে থাকি, আর বাকি যে এই স্ট্রাকচারটা আছে আর্গুমেন্ট উপস্থাপন করার এই স্ট্রাকচারটা আমরা মেইনটেইন করে রাখি, আমরা আর্গুমেন্টটা বুঝি। ঠিক আছে? সো সবসময় মাথায় রাখবেন AREL এই স্টাইলে আপনি আপনার একটা আর্গুমেন্ট শো করবেন। এবং অবশ্যই রিজনিং এর ক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো দেখছি আর্গুমেন্ট অবশ্যই ভ্যালিড হতে হবে, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আচ্ছা এইবার আসেন, এতটুকু পর্যন্ত তো মোটামুটি বোঝা গেছে না? যুক্তিকে সাধারণত দুই প্রকার ধরা হয়। যুক্তিকে বা রিজনিং কে দুই প্রকার ধরা হয়। একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং, আর একটা হচ্ছে ইনডাকটিভ রিজনিং। সবসময় মাথায় রাখবেন ডিডাকটিভ রিজনিং মেইনলি ফিলোসফাররা ইউজ করে। শার্লক হোমস। আর ইনডাকটিভ রিজনিং মেইনলি সায়েন্টিফিক রিসার্চাররা ইউজ করে, বা সায়েন্স মেইনলি অফ দ্য সায়েন্টিস্ট, সায়েন্টিফিক রিসার্চার ইনডাকটিভ রিজনিং ইউজ করে। এখন এটা কি বোঝায়? ডিডাকশন বলতে কি বোঝায়, ইন্ডাকশন বলতে কি বোঝায়? এতক্ষণ ধরে আমরা যে রিজনগুলো দিয়ে আসতেছিলাম যে প্রত্যেক মানুষ মরণশীল, জোনাক একজন মানুষ, সুতরাং জোনাকও মরণশীল, এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। কেন? কারণ এর প্রত্যেকটা প্রিমাইস সত্য, ইন্টারকানেক্টেড। প্রত্যেকটা প্রিমাইস ট্রু, 100% ট্রু আমি জানি, এবং একটা আরেকটার সাথে ম্যাথমেটিক্যালি ইন্টারকানেক্টেড। আমরা দেখছি না a = b, b = c, ম্যাথমেটিক্যালি ইন্টারকানেক্টেড। এবং এইটা থেকে আমি একটা কনক্লুশনে আসতেছি, কনক্লুশনটাও 100% সত্য। ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে এইটা, যেখানে এটার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল কানেকশন থাকে। একটু মাথায় রাখেন যে একটা ম্যাথমেটিক্সের মতো কাজ করে। আর যদি প্রিমাইস সত্য হয়, এবং ইন্টারকানেক্টেড হয়, মানে আর্গুমেন্টটা যদি ভ্যালিড হয়, ইন্টারকানেক্টেড না হলে তো ভ্যালিড হবে না। যদি প্রিমাইস সত্য হয় তাহলে অবশ্যই কনক্লুশন, অর্থাৎ আমি যে সিদ্ধান্তে আসতে যাচ্ছি, কনক্লুশন সত্য হবে। এটা হলো ডিডাকটিভ রিজনিং এর ব্যাপার, যেটা আমরা এতক্ষণ অনেকগুলো উদাহরণ দেখছি ডিডাকটিভ রিজনিং এর, তাই না? কি উদাহরণ দেখছি? ওই যে আওয়ামী লীগের পরিবারের উদাহরণ দেখছি, তারপর হচ্ছে আমরা মৃত্যুর উদাহরণ দেখছি, ডিডাকটিভ রিজনিং এর আরো উদাহরণ দেখছি আমরা। আর কোন উদাহরণ দেখছি মনে আসছে? আচ্ছা, ইন্ডাকটিভ রিজনিং কি? এটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডাকটিভ রিজনিং প্রিমাইস সত্য হওয়ার মানে কখনো কনক্লুশন সত্য হবে এটাকে বোঝায় না। তাহলে কি বোঝায়? প্রিমাইস সত্য মানে ট্রু ফ্যাক্ট, বাট কনক্লুশন বোঝায় যে সত্যের পসিবিলিটি। একটু ব্যাখ্যা করতেছি। ধরুন ইন্ডাকটিভ রিজনিং এর একটা উদাহরণ দেখাই, বলি। সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমি যখনই দেখছি যে আকাশ অন্ধকার হয়ে যায়, তারপর বাতাস ঠান্ডা হয়ে যায়, তখনই বৃষ্টি আসে, তাই না? এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। তার মানে আমি এটা থেকে এই সিদ্ধান্তে উপনীত হলাম, ছোটবেলা থেকে আমি দেখছি যে যখনই আকাশ অন্ধকার হয়ে যায়, বাতাস ঠান্ডা হয়ে আসে, বাতাস বইতে শুরু করে, তখন বৃষ্টি হয়। এবং এখনো বাইরে আকাশ অন্ধকার হয়ে গেছে, বাতাস বইতেছে, এখনো বৃষ্টি হবে। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিং কি? আমি অনেকগুলো উদাহরণের সমষ্টি ভিত্তি করে, অনেকগুলো এভিডেন্সের উপর ভিত্তি করে একটা কনক্লুশনে আসি, জেনারেলাইজ করি। ডিডাকটিভ রিজনিং কিন্তু এরকম না, অনেকগুলো উদাহরণের উপর ভিত্তি করে সে কিন্তু কোনো কনক্লুশন আসে না, সে অলরেডি সত্য কিছু প্রিমাইস একটা একটার সাথে ইন্টারকানেক্টেডলি ম্যাথমেটিক্যালি একটা কনক্লুশনে আসে। তাহলে এই ক্ষেত্রে ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে সব প্রাইমারি প্রবলেম হচ্ছে যে এটা কনক্লুশন সত্য হওয়ার পসিবিলিটিকে মিন করে, 100% সত্য হবেই এটাকে মিন করে। অর্থাৎ একটু আগে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি কি হয়েছে? বৃষ্টি হয় না, কারণ আমরা সকলেই মনে করছি না বৃষ্টি হবে, সকলেই রিজনিং আসছে যে বৃষ্টি হবে, আর বৃষ্টি হয়েছে? হয়নি। কারণ কি? কারণ বৃষ্টি হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়েছিল, বৃষ্টি হবেই, এটাকে বৃষ্টি হবে না। ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে সেটাই হয়। সায়েন্সের যারা আছে অথবা সায়েন্টিফিক রিসার্চের সাথে যারা জড়িত, তারা সবাই জানে। ধরেন কেউ একজন একটা সায়েন্টিস্টরা কিভাবে ইন্ডাকটিভ রিজনিং ইউজ করে? সে দেখে যে 25টা ব্যাঙের উপর গবেষণা চালাচ্ছে, হ্যাঁ, 25টা ব্যাঙের উপর সে গবেষণা চালাচ্ছে, এবং সে দেখছে
যে 25টা ব্যাঙকে যদি ফ্রিজে রাখা হয় তাহলে 7 দিন পর অথবা আফটার সার্টেন টাইম 25টা ব্যাঙই মারা যায়। এটা সায়েন্স না, সায়েন্টিফিক্যাল একটা অবজারভেশন এবং এক্সপেরিমেন্ট এবং পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসে, তো সায়েন্স সায়েন্টিফিক মেথডোলজি। তাহলে সে কিন্তু সায়েন্টিফিক মেথডোলজি ইউজ করছে 25টা ব্যাঙের উপর। 25টা ব্যাঙকে ফ্রিজে রেখে সে এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্টের ফলে সিদ্ধান্ত আসলো কি 25টা ব্যাঙই মারা গেছে। এটা থেকে সে সিদ্ধান্তে আসলো, সুতরাং তার কনক্লুশন, সুতরাং সকল ব্যাঙ ফ্রিজে রাখলে মারা যায়। তাহলে আমরা কি করলাম যে এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট, যে কনক্লুশন প্রিমাইস সত্য হলেও কনক্লুশন সত্য হওয়ার পসিবিলিটিকে মিন করে। আর দুই নাম্বার হচ্ছে জেনারালাইজেশন। দেখেন 25টা ব্যাঙের উপর চালানো একটা এক্সপেরিমেন্টকে সে জেনারালাইজ করলো না, সকল ব্যাঙের উপর চাপাই দিল না, এটাই কিন্তু ইন্ডাকটিভ রিজনিং। আবার এই যে আমরা ছোটবেলা থেকে দেখা বিভিন্ন ছোট ছোট এক্সপেরিয়েন্সকে আজকে বৃষ্টি হবে কি হবে না এটার উপর চাপাই দিলাম না, এটাই কিন্তু ইন্ডাকটিভ রিজনিং। এবার শুধু সায়েন্টিফিক ক্ষেত্রে না, সোশ্যাল সায়েন্সও আমরা ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? আমি যদি বলি যে আমি কোন একটা ওয়েবসাইট, ধরে নিই abcd.com, ওয়েবসাইটে গিয়ে একটা ব্লগিং ওয়েবসাইট, সেখানে গিয়ে আমি পলিটিক্স লিখে সার্চ দিছি এবং আমি 35টা পেজ ঘাটছি, আমি সেখানে পলিটিক্স শব্দটা খুঁজে পাই নাই। সুতরাং এটা থেকে আমি বুঝতে পারি যে ওই ওয়েবসাইটে পলিটিক্স নিয়ে কোনো আলোচনা নাই। হইতে পারে না এটা, কিছুদিন আগে আমি এটা ইউজ করছি, ডিসকোর্স অ্যানালাইসিস যারা করে এটা ইউজ করে, কারণ এই সিদ্ধান্তে আমরা আসলাম না। কিন্তু নট নেসেসারিলি এটা মিন করবে যে আসলেই ওই ওয়েবসাইটে পলিটিক্স নিয়ে কোনো আর্গুমেন্ট নাই, আর্টিকেল নাই। কারণ হইতে পারে আমি যে কটা এক্সপেরিমেন্ট করছি বা যে কটা জিনিস আমি ঘাটছি তার বাইরেও কোনো একটা আর্টিকেল থাকতে পারে যেটা পলিটিক্স নিয়ে কাজ করতেছে, তাই না? আচ্ছা, এই হলো বিষয়। তার মানে ইন্ডাকটিভ রিজনিং এর সবচেয়ে বড় প্রবলেম কি? যেটা এক, জেনারালাইজেশন করে, দুই, এটা কনক্লুশনটা 100% ট্রু ডিডাকটিভ রিজনিং এর মতো এটা মিন করে, পসিবিলিটি মিন করে। আচ্ছা, আমি যদি এই জিনিসটা একটু ম্যাথমেটিক্যালি বলি, 25টা ব্যাগের কথা, হ্যাঁ, আমি যদি এই জিনিসটা ম্যাথমেটিক্যালি বলি যে আমি দেখলাম এ 25 টাইমস বি এর মতো বিহেভিয়ার করে, তার মানে সুতরাং সকল সময় এ বি বিহেভিয়ার করে। এটা কি ট্রু? এটাকে আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে যে এ 25 টাইমস বি বিহেভিয়ার করছে, দ্যাট মিন্স সব সময় এ বি এর মতো আচরণ করবে? এটা তো হয় না, এটা ডিফারেন্ট হইতে পারে। যে ব্যাংকটাকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি সেটা উষ্ণ এলাকার ব্যাংক, আমি যদি অ্যান্টার্কটিকা বা আরো ঠান্ডা এলাকার ব্যাংক নিয়ে গবেষণা করতাম তাহলে এটা মারা নাও যেতে পারে, তাই না? এই জন্য কি করতে হয় ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে? থিওরি ইউজ করতে হয়। থিওরির উপর বেস করে তার অবজার্ভ করে। থিওরি মানে কি? থিওরি মানে হচ্ছে সার্টেন নলেজ, যেটাকে মানুষ ট্রু ধরে নেয়। মানুষ মনে করে যে জিনিসটা এভাবেই ফাংশন করে, সার্টেন নলেজ অথবা ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যাবাউট সামথিং। আচ্ছা, ধরেন একটা এলিয়েন পৃথিবীতে আসলো, এলিয়েন এসে বাংলাদেশে আসলো, বাংলাদেশে এসে সে মানুষের, এলিয়েনটা আসে পৃথিবীর মানুষের ভাষা নিয়ে গবেষণা করার জন্য, এবং সে তার প্ল্যানেটে গিয়ে রিপোর্ট করবে যে পৃথিবীর মানুষ কোন ভাষায় কথা বলে। তো সে বাংলাদেশে আসলো, বাংলাদেশে আইসা সে বাংলাদেশের মানুষের উপর অবজারভেশন চালায় এবং দেখলো যে সেখানে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষের উপর সে অবজারভেশন চালায়, দেখলো যে পৃথিবীর সকল মানুষ বাংলা ভাষায় কথা বলে। এটা কি লজিক্যাল কনক্লুশন? লজিক্যাল কনক্লুশন। আমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারতেছি এটা লজিক্যাল কনক্লুশন না। কেন? কারণ আমাদের একটা সার্টেন নলেজ আছে পৃথিবী কিভাবে ফাংশন করে, তাই না? আমাদের একটা সার্টেন ব্যাকগ্রাউন্ড নলেজ আছে যে পৃথিবী কিভাবে ফাংশন করে। কিভাবে ফাংশন করে আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে। এলিয়েন তো এটা জানে না, দ্যাটস ওয়াই ও রিপোর্ট দিয়ে গেছে পৃথিবীর সকল মানুষ 1 কোটি মানুষের গবেষণা করছে। এটা হিউজ ডাটা। সে 1 কোটি মানুষ নিয়ে গেল যে পৃথিবীর সকল মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাট একটা পৃথিবীর সায়েন্টিস্ট কেন এই ভুলটা করবে না?
কারণ তার একটা থিওরি আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ আছে, তার একটা সার্টেন নলেজ আছে, তার একটা প্রি ইনস্টলড নলেজ আছে। সায়েন্টিস্টরা এবং ইন্ডাকটিভ ফ্যালাসি, সায়েন্টিস্ট যখন ইন্ডাকটিভ রিজনিং ব্যবহার করে, সবচেয়ে বড় ফ্যালাসি এটাই, তারা দাবি করে যে তারা আনবায়াসড, তারা একেবারে স্ক্র্যাচ থেকে, জিরো থেকে, ব্ল্যাঙ্ক পেপারের উপর থেকে একটা অবজারভেশন শুরু করছে এবং অবজারভেশন শুরু করে 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 শেষমেশ এসে উপনীত হয়েছে যে মানুষ আসলে বানর থেকে এসেছে। এটা সায়েন্টিস্টদের একটা দাবি, তারা মনে করে যে এটা আমরা একেবারেই সায়েন্টিফিক অবজারভেশন ব্ল্যাঙ্ক পেপার থেকে শুরু করছি, হুইচ ইজ ইনকারেক্ট। কারণ ইন্ডাকটিভ রিজনিং মানে আপনাকে অবশ্যই কোনো না কোনো সার্টেন নলেজ, কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে শুরু করতে হবে, আর নাহলে আপনি এটার অ্যাকচুয়াল কনক্লুশনে পৌঁছাতে পারবেন। আচ্ছা, এরপরে সে অবজার্ভ করে সে জেনারেলাইজ করে, এবং এই প্রথম কথা হচ্ছে তার মানে ইন্ডাকটিভ রিজনিং এর জন্য মাস্ট থিওরি অ্যাপ্লাই করতে হবে, মাস্ট কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ আমার লাগবেই, নাহলে আমি বুঝতে পারবো না। অবজার্ভ করতে হয়, এবং অবজারভেশনের একটা বড় প্রবলেম কি, জেনারেলাইজেশন। জেনারেলাইজ আসলে করা যায় না, যে কারণে সায়েন্টিফিক নলেজ সবসময় নিয়মিত পরিবর্তন হইতে থাকে, কারণ এটা ইন্ডাকটিভ রিজনিং দিয়ে আসা, নিয়মিত পরিবর্তন হইতে থাকে। কারণ বিভিন্ন সায়েন্টিস্টের ব্যাকগ্রাউন্ড নলেজ অফ দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট, সে ডিফারেন্ট ভাবে পৃথিবীকে অবজার্ভ করে, এবং তার অবজারভেশন থেকে যে জেনারেলাইজেশনটা করে পৃথিবীর সত্য সম্পর্কে, এইটা আবার সব জায়গার জন্য ট্রু না। দ্যাটস ওয়াই সায়েন্স কখনো ট্রু এর কাছে বা ইন্ডাকটিভ রিজনিং দিয়ে আপনি কখনো ট্রুথের কাছে যেতে পারবেন না। আপনাকে মাস্ট কিছু প্রি ইনস্টলড ট্রুথ লাগবে, যেটা ছাড়া আপনি পৃথিবীর কোনো কিছুই বুঝবেন না। বুঝে গেছে? এই মাস্ট প্রি ইনস্টলড ট্রুথ গুলো কি, সেটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং ইউজ করে ফিলোসফি এন্ড রিলিজিয়ন, মেইনলি ফিলোসফি এন্ড রিলিজিয়ন দিয়ে মেইনলি এটা ডিডাকটিভ রিজনিং ইউজ করে। এখন আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে সায়েন্স কেন আসলে ট্রুথের কাছাকাছি যেতে পারে না, বা সায়েন্টিফিক একটা অবজারভেশন কেন এটা নট অলওয়েজ ট্রুথ না কেন অলওয়েজ, এটাও আমরা বুঝলাম। মানে ইন্ডাকটিভ রিজনিং আসলে যে মানে ডিডাকটিভ রিজনিং এর উপর বেস করে না, ডিডাকটিভ রিজনিং এর উপর বেস করে। ইন্ডাকটিভ রিজনিং এর জন্য বা ইন্ডাকটিভ রিজনিং দিয়ে আমরা যে কনক্লুশনে পৌঁছাই, এটার জন্য মাস্ট আমার কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হয়, আমি যে বিষয়টা নিয়ে কাজ করতেছি সেটা। ইন্ডাকটিভ রিজনিং এর জন্য সবসময় দুইটা জিনিস লাগে, ইন্ডাকটিভ রিজনিং ভ্যালিড কি ইনভ্যালিড এটা প্রমাণ করতে হবে। একটা হচ্ছে যে আমি যেই জিনিসটা সম্পর্কে স্টাডি করতেছি বা মতামত দিচ্ছি, বা যেই জিনিসটা সম্পর্কে আমি রিজনিং করতেছি, সেটা সকল জায়গায় সেম বিহেভিয়ার করে। এটা আমাকে দেখতে হয়, যদি সে সকল জায়গায় সেম বিহেভিয়ার করে, তাহলে আমার জেনারেলাইজেশন আমি করতে পারবো। 25টা ফ্রগ কি পৃথিবীর সব জায়গায় একই বিহেভিয়ার করে কিনা এটা আমাকে বুঝতে হবে, নাকি পৃথিবীর ডিফারেন্ট ফ্রগ ডিফারেন্ট বিহেভিয়ার করে। তাহলে আমি 25টা ফ্রগের এক্সপেরিমেন্ট দিয়ে পৃথিবীর সকল ফ্রগের বিহেভিয়ারকে জেনারেলাইজ করতে হবে, তাই না? যদি যদি ডিফারেন্ট করে, তাহলে কিন্তু 25টা ফ্রগ দিয়ে আমি হবে না, আমাকে ডিফারেন্ট স্পেসিমেন নিতে হবে, ডিফারেন্ট জায়গার ডাটা নিতে হবে। তাহলে সকল জায়গায় সেম বিহেভিয়ার করে কিনা এটা দেখতে হবে। দুই নাম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডাটা নিতে হবে। রিপ্রেজেন্টেটিভ ডাটা মানে কি, ওই যে এলিয়েনটা আসছিল না, শুধুমাত্র বাংলাদেশে দেখে একটা কনক্লুশন করে ফেলছে, এটা হবে না। বাংলাদেশকে পৃথিবীর মানুষকে রিপ্রেজেন্ট করে কিনা এটা আমাকে বুঝতে হবে। ওই 25টা ফ্রগ এটা পৃথিবীর সকল ফ্রগকে রিপ্রেজেন্ট করে কিনা এটা আমাকে বুঝতে হবে। যদি না হয়, তাহলে আমাকে রিপ্রেজেন্টেটিভ ডাটা নিতে হবে। পৃথিবীর যত জায়গা আছে, যত ডিফারেন্ট আবহাওয়া আছে, সব আবহাওয়ার ফ্রগ নিতে হবে, অথবা পৃথিবীর ডিফারেন্ট এলাকার মানুষের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাকে থিওরাইজ করতে হবে। নাহলে আমি ইন্ডাকটিভ রিজনিং দিয়ে কখনোই কোনো ট্রু জায়গায় আসতে পারবো না। এখন কথা হচ্ছে, আমি যদি এইটা মেইনটেনও করি, তারপরেও কি আমি ইন্ডাকটিভ রিজনিং দিয়ে ট্রুথে পৌঁছাতে পারবো? লাইকলি নট। কেন? তার কারণ হচ্ছে পৃথিবীর সকল জায়গায় সেম বিহেভিয়ার করে কি না, এইটাও নির্ভর করবে সার্টেন নলেজ অ্যাবাউট ওয়ার্ল্ড সম্পর্কে। যেমন ধরি ব্যাঙের গবেষণাটা হইল, এবং ব্যাঙের গবেষণার ক্ষেত্রে যে ব্যাঙ নিয়ে গবেষণা করতেছে, সে পৃথিবীর যত ব্যাঙ আছে এখনো পর্যন্ত ডকুমেন্টেড, এখনো পর্যন্ত আবিষ্কৃত সকল ব্যাঙ সম্পর্কে তার নলেজ আছে।
তাহলে কি সে সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না। তার কারণ কি? তার কারণ হইতে পারে এখনো একটা ব্যাঙের স্পিসিস আছে যেটা আবিষ্কার হয় না, নিয়মিত এভরি সিঙ্গেল ডে নতুন নতুন স্পিসিস আসতেছে না, নতুন নতুন সেম প্রজাতির মধ্যেই ভিন্ন ভিন্ন প্রজাতি আমরা দেখতে পাইতেছি না, বিভিন্ন ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাইতেছি না। তার মানে সে কিন্তু তার ওই সার্টেন নলেজের উপর ভিত্তি করেই প্রথম প্রশ্নটা সে সমাধান করতেছে, এন্ড সে রিপ্রেজেন্টেটিভ ডাটাও নিতেছে তার ওই সার্টেন নলেজের উপর ভিত্তি করে। আবার ধরেন বাংলাদেশের একজন সায়েন্টিস্ট, তার কাছে যতটা না নলেজ আছে পৃথিবীর বৈচিত্র্য সম্পর্কে, আমেরিকার একটা সায়েন্টিস্টের কাছে কিন্তু তার চেয়ে বেশি নলেজ আছে। কারণ এক একজনের ব্যাকগ্রাউন্ড নলেজ যেটা থেকে সে সায়েন্টিফিক ইনকোয়ারি শুরু করতেছে সেটাও কিন্তু ডিফারেন্ট। তার মানে কোনো একটা সায়েন্টিফিক ইনকোয়ারি মানে সে আনবায়াসলি একটা ডিসিশনে আসছে, ব্যাপারটা এরকম না, এটা সবসময় মাথায় রাখতে। তো এই হলো ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিং এর ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা কি আর আজকে আগাবো নাকি এখানেই শেষ করে দেবো? কারণ আমাদের লজিক ক্রিয়েশনের পার্টটা শেষ। হ্যাঁ, আজকে আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত। লজিক ক্রিয়েশনের পার্টটা শেষ, আমাদের এখন বাকি আছে শুধুমাত্র ফ্যালাসি, যে আমরা কিভাবে করে যুক্তি প্রদানের ক্ষেত্রে কোন কোন ফ্যালাসিগুলো অনেক বেশি ব্যবহার হয়। এটা যদি আমরা আগে থেকে জানি তাহলে যে কারো যুক্তি ভাঙতে অথবা যে কারো যুক্তি ব্যবহার করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে বলেন তো ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিংটা কি? কেউ বলবে? ডিডাকটিভ হচ্ছে যে প্রিমাইজের কনক্লুশন থেকে সম্পর্ক রিলেশন থাকবে, রিলেশন থাকবে। হ্যাঁ, সেটা এক্সপ্লেইন করবে না, এটা যে কোনো রিজনিংই প্রিমাইজ এবং কনক্লুশনের মধ্যে সম্পর্ক থাকবে। এটা শুধুমাত্র ডিডাকটিভ রিজনিং না, শুধুমাত্র ইন্ডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং কি কেউ বলতে পারবে? ডিডাকটিভ রিজনিং হলো যেখানে প্রিমাইসগুলো ট্রু এবং প্রিমাইসগুলো একটা একটার সাথে কানেক্টেড, এবং প্রিমাইসগুলো যদি ট্রু হয় তাহলে কনক্লুশন 100% ট্রু হবে, এই নিশ্চয়তা নেই ম্যাথমেটিক্যালি। আর অন দ্য আদার হ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং কি জিনিস? যেখানে অনেকগুলো উদাহরণ, অনেকগুলো অবজারভেশনের ভিত্তিতে আমি একটা কনক্লুশনে আসি, একটা জেনারেলাইজেশন করি যে 100% ট্রু হওয়ার পসিবিলিটি কম, বাট এটা কি করে 100% ট্রু হবে না, বাট এটা ট্রু হওয়ার পসিবিলিটি কম বেশি। এটা আমি এতবার এই জিনিসটা দেখছি, এবং এই জায়গায় এটা হচ্ছে, এই জায়গায় এটা হচ্ছে, এই জায়গায় এটা হচ্ছে, সুতরাং এটা জিতবে। আমরা সোশ্যাল সায়েন্সে এটা ব্যবহার করি। যেমন ইরানের উদাহরণের ক্ষেত্রে বললাম যে ইরানের উদাহরণের ক্ষেত্রে খুব কমন একটা ফ্যালাসি করলো ইন্ডাকটিভ রিজনিং ছিল যে কোল্ড ওয়ারের কোনো যুদ্ধে ইরান হারেনি। তার মানে কি আমি অনেকগুলো উদাহরণ দেখলাম যে ইরান কেমন ফাংশন করে, দেখে 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 আমি সুতরাং ইরান ইসরায়েলের যুদ্ধে জিতবে, যুদ্ধে জিতবে। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং, এটা কিন্তু ডিডাকটিভ রিজনিং। এগুলো তো যুক্তি বের করতে। এছাড়াও আরো কিছু ফ্যালাসি আছে। ফ্যালাসিগুলো ধরেন খুব কমন যে ফ্যালাসি যেটা হচ্ছে কোরিলেশন এন্ড কজেশন ফ্যালাসি, আরেকটা ফ্যালাসি কনফার্মেশন বায়াস ফ্যালাসি। এরকম কিছু 10 থেকে 15টা ফ্যালাসি আছে যেগুলো যদি আমরা শিখি তাহলে অন্তত বাংলাদেশি জীবনযাপন করতে আমাদের প্যারাডিক হবে। বুঝতে পারছেন? বাংলাদেশে আসলে এই কমন ফ্যালাসিগুলো সবচেয়ে বেশি করে, এবং ওই কমন ফ্যালাসি তো পৃথিবীতেই বেশি করে, শুধুমাত্র বাংলাদেশে না। যদি করেন তাহলে আপনি একটা অ্যাভারেজ রিজনেবল একটা রেশনাল লাইফ লিড করতে পারবেন। 15-20টা ফ্যালাসি প্র্যাকটিস করবেন। যে কোনো যুক্তিতে আমার চারটা জিনিস ঠিক রাখতে হবে, হচ্ছে রিজনস, ARE এর শব্দ মাথায় রাখবেন। অ্যাসারশন, রিজনিং, রিজনিংটা হচ্ছে আবার ডিডাকটিভ হয়। এক্সাম্পল হচ্ছে লিঙ্ক আপ। লিঙ্ক আপ কিসের সাথে? ওই যে আপনি প্রথমে যেটা দাবি করছিলেন যে আপনার দাবি হচ্ছে এটা, এটার সাথে বুঝলেন? বলেন আর কারো কোনো প্রশ্ন আছে? এইটা আজকে আপনি যে ডিসকাশনটা শুনলেন আপনারা সবাই, এই ডিসকাশনটা আপনাদের কাজে লাগবে সবচেয়ে বেশি একাডেমিয়া। আপনারা যখন কোনো রিসার্চ পেপার করবেন, রিসার্চ পেপার অবজারভেশন থেকে আপনি কি আর্গুমেন্টে আসবেন, আর্গুমেন্টেশন কিভাবে করবেন, আপনার আর্গুমেন্টটা ফলস হচ্ছে কি, আর্গুমেন্টেশন প্রিমাইজ করা ঠিক আছে কি, একটা সাথে কানেক্টেড প্রপারলি কনক্লুশন ড্র হলো কি, এই জিনিসগুলো আর্গুমেন্টেশন কাজে লাগবে খুব যখন আমরা রিসার্চ করি। যারা বিতর্ক করে তাদের একটা ভালো ব্যাপার হচ্ছে থিসিসের বা রিসার্চের যে কনক্লুশন ড্রয়িং স্টাইল, সেটার সাথে ডিবেটের খুব ভালো একটা কানেকশন আছে। ডিবেটে যেভাবে একটা কেসকে উত্থাপন করা হয় একটা হাউসে, একই রকম ভাবে কোন একটা আর্টিকেলে একটা কেস
বুঝে গেছে আপনারা আমার কাছে মনে হয় শুধুমাত্র এইটা দিয়ে তো আর আমরা পুরো ব্যাপারটা শিখতে পারবো না, আমরা জাস্ট খালি শিখলাম রিজনিংটা কিভাবে করবো। কিন্তু ধরেন প্রথমে কি বলতে হবে, একটা রিজনিং তো জাস্ট একটা পার্ট, আপনি তার খুব বড় একটা কিছু প্রমাণ করতে চান, কিভাবে করে ওই সিদ্ধান্ত নিতে হয়, কি কি থাকতে হয়, যেমন একটা রিজনিং সম্পর্কে আমরা আজকে জানলাম যে এ আর ইএল না থাকলে আসলে এটা পুরো রিজনিং হয়ে ওঠে না, মানুষ বুঝবে না। তো তাহলে আমি আমার একটা কথা বলবো মানুষের সামনে, আমি একটা কেস প্রেজেন্ট করতে চাই মানুষের সামনে, আমার মনের একটা কথা প্রেজেন্ট করতে চাই, তো সেখানে কি কি থাকলে মানুষ আমার কথাটাকে গ্রহণ করে নেবে, এই জিনিসটা আলাদাভাবে শিখতে হয়। এটা রেটরিক পার্ট আমরা শিখলাম আজকে, কি জাস্ট রিজনিং পার্টটা শিখলাম, যেটা একটা ডিবেটে বা একটা রেশনাল স্পিকিং এ অথবা প্রেজেন্টেশনে 25%, বাকি 75% হচ্ছে কি রিজনিং, তারপর হচ্ছে ফ্রেমিং, কোন পার্টে কোন জিনিসটা আপনি ঢুকাবেন, কখন আপনি কনটেক্সট দিবেন, কখন কনটেক্সট দিবেন না, কনটেক্সটে কিভাবে শুরু করবেন, কোন শব্দগুলো ব্যবহার করবেন, এগুলো প্রত্যেকটা জিনিসই শেখার আছে। আমরা মনে করি যে আমি যেহেতু কথা বলতে পারি তার মানে মনে হয় আমি একটা কেস উপস্থাপন করতে পারি, দ্যাটস নট রাইট। প্রত্যেকটা কেস উপস্থাপন করার একটা স্ট্রাকচার আছে, যুক্তির একটা স্ট্রাকচার আছে। অনেক বাংলাদেশি মানুষই মনে করে আমি যদি কথা বলতে পারি এবং আমি অনেক ইনফরমেশন জানি তার মানে মনে হয় আমি ভালো যুক্তি দিতে পারি, দ্যাটস নট দ্য কেস। যেটা আমরা একসাথে দেখলাম, ইনফরমেশন জানা মানে ভালো যুক্তি দেওয়া না, যুক্তি লজিক্যাল রিজনিং এবং ইনফরমেশন এর সাথে অনেক তফাৎ আছে। আপনাদের একটা গল্প দিয়ে শেষ করি, এটা হচ্ছে ডেমোস্থেনিসের নাম শুনছেন? যারা হিস্ট্রি পড়েন তারা শোনার কথা, প্রাচীন ইতিহাসে ডেমোস্থেনিস ছিল এথেন্সের একজন রাজনীতিবিদ, তার একটা সেন্টার, তাকে বলা হয় যে রেটরিক সম্পর্কে, রেটরিক মানে রেটরিক শব্দের সাথে আপনারা পরিচিত কিনা? রেটরিক হচ্ছে একটা ডিসিপ্লিন, এটার মধ্যে আর্ট অফ স্পিচ শেখানো হয়। যেমন চারুকলায় যান তাহলে বিভিন্ন কিভাবে পেইন্ট করতে হয়, কিভাবে ভিডিওগ্রাফি করতে হয়, কিভাবে ফুড ক্রাফটিং করতে হয়, সেখানে রেটরিক হচ্ছে এমন একটা ডিসিপ্লিন যেখানে শেখায় কিভাবে স্পিচ দিতে হয়। এইটার এটা তৈরি করেছিল হচ্ছে ডেমোস্থেনিস। তো ডেমোস্থেনিসের ঘটনাটা ছিল এরকম, ও ছোটবেলায় ওর বাপ মা মারা গেছে, ওর দেখভালের কেউ ছিল না, তো ওর চাচা ভাতিজারা কি করছে, বাংলাদেশিদের মতো চাচা ভাতিজারা ওর সব জমি নিয়ে গেছে। এখন ও এটা নিয়ে মামলা করছে, যখন বড় হয়েছে মামলা করছে কেসে, কিন্তু মামলায়ও ভালোভাবে লড়তে পারতেছে না, কারণ ও হচ্ছে তোতলা, খুব ভালোভাবে কথা বলতে পারে। এই মামলায় জেতার জন্য সে প্র্যাকটিস শুরু করছে স্পিচ দেওয়া, কারণ তৎকালীন সময় অ্যাথেন্সের নিয়ম ছিল যে বাদী বিবাদী দুজন দাঁড়ায়, দুজন তর্ক বিতর্ক করে যে জিতবে সেই মামলা জিতবে। কথিত আছে সে প্র্যাকটিস করতো মাথার চুল কামায়, সে যেন ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এবং মানুষের সামনে যেন সে আসতে না পারে, মাথার চুল কামায় মাটির নিচে ঢুকে একটা আয়না নিয়ে মুখের মধ্যে পাথর ঢুকে তারপর হচ্ছে প্র্যাকটিস করতো। মাথার চুল কামাইতে যেন মানুষের সামনে সে লজ্জায় যেতে না পারে, মাটির গুহায় ঢুকতে যেন মানুষের কণ্ঠ শুনতে না পারে, আয়নার সামনে দাঁড়াইতো যেন মনে হয় যে সে আরেকজনের সামনে দাঁড়ায় কথা বলতেছে। যে আমরা এখন বলি না খুব কমন যে আয়নার সামনে দাঁড়ায় কথা বলবো, এটা হচ্ছে ডেমোস্থেনিসের প্র্যাকটিস থেকে আসছে। এবং সে কণ্ঠ বড় করার জন্য সমুদ্রের গর্জনের বিপরীতে দাঁড়ায় স্পিচ দেওয়া প্র্যাকটিস করে। সমুদ্রের গর্জন হইতো অ্যাথেন্সের পাশে একটা পাথরের উপর দাঁড়ায় স্পিচ দেওয়া প্র্যাকটিস করে, যেন সমুদ্রের গর্জনের সাথে তাল মিলে এসে কথা বলবে শব্দের সাথে। এবং তারপর তার শ্বাস যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, এই জন্য সে একটা খুব খাড়া পাহাড়ের উপর সকালবেলা দৌড়াইতে উঠতো এবং উঠতে মুখের মধ্যে পাথর দিয়ে কথা বলতো স্পিড দিতে দৌড়াইতে উঠতো। তাহলে কি হতো, যত দূর উঠবে তত অক্সিজেন লেভেল কমতে থাকে, মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। ওই প্র্যাকটিসটা সে করতো যেন মানুষের সামনে কথা বলার সময় সে শ্বাস প্রশ্বাস চালু থাকে। আর মুখের মধ্যে পাথর দিত কেন? কারণ সে যেহেতু স্ট্যামারিং করতো, তোতলাইতো, পাথর দিয়ে কথা বলে তার তোতলানের একটা সময় নেই। এই প্র্যাকটিস করে সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, কথিত আছে সে যখন অ্যাথেন্সে দাঁড়ায় বক্তব্য দিত তখন তার বক্তব্য যে অসাধারণ হচ্ছে এইটার প্রমাণস্বরূপ আকাশ থেকে বজ্রপাত হতো। এবং তার লিখিত যে গ্রন্থ রেটরিক, এইটাই এখন পৃথিবীতে সব জায়গায়, এবং ধরা হয় যে পৃথিবীর রেটরিকের যত টুল এটা ও আবিষ্কার করে ফেলছে, এরপর আর কোনো টুল নেই। কিভাবে করতে হয় এটাই হচ্ছে আমরা ডিবেটের মধ্যে কিন্তু 75% হচ্ছে রেটরিক, আর্গুমেন্টেশন হচ্ছে 25%। কিভাবে সাজাবেন, কখন কোনটা বলবেন, কোন ওয়ার্ডটা ব্যবহার করবেন, কেন এই পার্টের পর এই পার্টটা বলতেছেন, কেন আমরা কনটেক্সট আগে বলি, সংজ্ঞায় পরে বলি, কেন আমরা বলি না, যারা ডিবেট করছেন তারা হয়তো জানেন এটার একটা নিয়ম আছে, এটার একটা কারণ আছে, অটোমেটিক না।
আমার মনে হলো স্পিচ শুরু করলাম কনটেক্সট দিয়ে শুরু হলো সময় না তো আমরা যখন ডিবেট করতাম তখন আমরা ভাবতাম যে আমরা নিজেদের রেকর্ডিং নিজেরা ক্রিয়েট করবো, আমরা এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, আমরা রেটরিক করতাম, বুঝছেন? তো এই হলো ব্যাপার। তো আমরা যদি স্পিচ শিখতে চাই তাহলে আমাদের মনে হয় আরো একটা সেশন লাগবে, তাই না? আরো একটা সেশন লাগবে। আমরা আজকে ডিবেটের সেশন, আমরা জাস্ট আর্গুমেন্টেশনের সেশনটা শেষ করলাম, ফ্যালাসির একটা সেশন লাগবে, এরপরে স্পিচের একটা সেশন। তাইলে আমরা মোটামুটি কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, মানুষের সঙ্গে দাঁড়ায় কিভাবে কথা বলতে, একটা ভাষণ কিভাবে দিতে হয়, ডিবেট হয়তো আমরা করবো না, লজিক্যালি কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় এটা একটা আইডিয়া। সকল প্রশ্ন কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। ধন্যবাদ।